ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞান বনাম ধর্মের লড়াইয়ের কথা ভাবলে কার নাম সবার আগে মাথায় আসে? উম, নিঃসন্দেহে গ্যালিলিও গ্যালিলি। এই নামটাই তো সবার আগে আসে। একদম। একজন নিঃস্বার্থ সত্যসন্ধানী বিজ্ঞানী দূরবীন দিয়ে আকাশের দিকে তাকালেন, মহাবিশ্বের আসল সত্য আবিষ্কার করলেন। হ্যাঁ, আর ওদিকে একদল অন্ধবিশ্বাসী ধর্মযাজক কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে বন্দী করে রাখল। ঠিক। গল্পটা আমরা যুগ যুগ ধরে এভাবেই শুনে আসছি, কিন্তু ধরুন যদি বলি এই পুরো গল্পটা আসলে একটা মিথ। আরে মিথ মানে? হ্যাঁ, যদি বলি গ্যালিলিও যে প্রমাণের ওপর ভিত্তি করে নিজের তত্ত্বকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে সেই প্রমাণটাই ছিল সম্পূর্ণ ভুল। ও আচ্ছা, এটা তো দারুণ একটা ব্যাপার। আর তৎকালীন চার্চের হাতে গ্যালিলিও তত্ত্বকে খারিজ করে দেওয়ার জন্য বেশ অকাট্য এবং শক্তিশালী কিছু বৈজ্ঞানিক যুক্তি ছিল। আজ আমরা ইতিহাসের এই অতি সরলীকৃত আখ্যানের পেছনের আসল সমীকরণটি খুঁজব। বিষয়টা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একদম। আজকের এই গভীর আলোচনায় আমরা জেসি কার্সনের প্রবন্ধ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য গ্যালিলিও অ্যাফেয়ার, অ্যাশলি লাইডালের গবেষণাপত্র, উইকিপিডিয়া, ম্যাকটিউটর হিস্ট্রি অফ ম্যাথমেটিক্স এবং নাসার আর্কাইভ থেকে পাওয়া নথিপত্রের ওপর ভিত্তি করে কথা বলবো। দারুণ। আমাদের মূল লক্ষ্য হল বিজ্ঞান আর ধর্মের সেই কথিত সরল যুদ্ধটাকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখা। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। হ্যাঁ, চলুন শুরু করা যাক। তো ইতিহাসের এই বিখ্যাত অধ্যায়টি বুঝতে হলে আমাদের প্রথমে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর মহাকাশবিদ্যার অবস্থা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা থাকতে হবে। সেই সময়কার বৈজ্ঞানিক পরিবেশটা ঠিক কেমন ছিল? সেই সময়ে ইউরোপের বৈজ্ঞানিক এবং ধর্মীয় মহলে ক্লডিয়াস টলেমির একটি মডেল একদম অবিসংবাদিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। একে বলা হয় টলেমাইক বা পৃথিবী কেন্দ্রিক মডেল। আচ্ছা, পৃথিবী কেন্দ্রে স্থির আছে এমন কিছু? একদম ঠিক। এই মডেলের মূল কথা হল মহাবিশ্বের ঠিক কেন্দ্রে আমাদের এই পৃথিবী একদম স্থির হয়ে আছে, আর সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে নিখুঁত বৃত্তাকার পথে ঘুরছে। আর এই ধারণাটি তো মনে হয় অনেক দিন ধরে টিকেছিল। প্রায় ১৩০০ বছর। ভাবুন, ১৩০০ বছর ধরে একে কেউ চ্যালেঞ্জ করার সাহস পায়নি। বাবা, ১৩০০ বছর! এর কারণ কি ছিল? এর একটা বড় কারণ হল মানুষের সাধারণ দৃষ্টিতে মনে হতো সূর্যই তো পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়, আর পৃথিবী তো পায়ের নিচে স্থিরই আছে। হ্যাঁ, সাধারণ কমন সেন্স তো সেটাই বলে। ঠিক। কিন্তু ১৫৪৩ সালে পোলিশ জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস এসে এই ১৩০০ বছরের পুরনো ধারণায় প্রচণ্ড আঘাত করলেন। তিনি প্রস্তাব করলেন কোপার্নিকান বা সূর্যকেন্দ্রিক মডেল। আচ্ছা, সূর্য কেন্দ্রে চলে এলো এবার। হ্যাঁ, তিনি গাণিতিকভাবে দেখালেন যে সূর্য আসলে কেন্দ্রে অবস্থিত, আর পৃথিবী সহ অন্যান্য সমস্ত গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। আর ঠিক এই জায়গাটিতেই গ্যালিলিওর নাটকীয় প্রবেশ, তাই তো? একদম। তবে মানুষের মধ্যে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। বাস্তবে তো ব্যাপারটা তা ছিল না, তাই না? তিনি তো অন্য কারো তৈরি করা যন্ত্রের উন্নতি সাধন করেছিলেন। একদম নিখুঁত বলেছেন। টেলিস্কোপ আসলে ডাচ বা নেদারল্যান্ডসের চশমা নির্মাতাদের আবিষ্কার। ও, চশমা নির্মাতাদের? হ্যাঁ, এটি মূলত দূরের জাহাজ দেখার জন্য ব্যবহার করা হতো এবং এর ক্ষমতা ছিল খুবই সামান্য, বড়জোর ৩ গুণ বিবর্ধন। মাত্র ৩ গুণ? হ্যাঁ। গ্যালিলিও যখন এই যন্ত্রের কথা জানতে পারলেন, তিনি নিজের লেন্স ঘষে ঘষে এর ব্যাপক উন্নতি করলেন। তিনি এর বিবর্ধন ক্ষমতা প্রায় ২০ গুণ বাড়িয়ে ফেললেন। ২০ গুণ? হ্যাঁ। তার অনেকখানি উন্নতি। হ্যাঁ, আর এখানে যেটা সবচেয়ে চমকপ্রদ তা হল তিনি সেই উন্নত টেলিস্কোপটি কেবল সমুদ্রের দিকে না তাক করলেন রাতের আকাশের দিকে, আর সেই মুহূর্তটি মানবজাতির ইতিহাস চিরতরে বদলে দিল। একটু বিস্তারিত বলুন। তিনি আসলে কি এমন দেখেছিলেন যা ওই ১৩০০ বছরের টলেমাইক মডেলকে নুড়িয়ে দিয়েছিল? তিনি এমন কিছু জিনিস দেখেছিলেন যা তৎকালীন বিজ্ঞান এবং দর্শনের সম্পূর্ণ পরিপন্থী ছিল। যেমন ধরুন, অ্যারিস্টটলীয় দর্শনে বলা হতো যে মহাকাশের সবকিছু একদম নিখুঁত এবং মসৃণ, স্বর্গের মতো একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু গ্যালিলিও যখন টেলিস্কোপ দিয়ে চাঁদের দিকে তাকালেন, তিনি দেখলেন চাঁদের পৃষ্ঠ মোটেও মসৃণ নয়। আরে, সেখানে পৃথিবীর মতোই এবড়োখেবড়ো পাহাড় আছে, গভীর খাদ আছে।
তিনি সূর্যের দিকে তাকিয়ে দেখলেন সূর্যের গায়েও কালো দাগ বা সানস্পট রয়েছে, অর্থাৎ সূর্যও নিখুঁত নয়। মানে মহাকাশ ততটাও নিখুঁত নয় যতটা ভাবা হতো। একদম। এরপর তিনি বৃহস্পতি গ্রহের দিকে তাকিয়ে দেখলেন এর চারপাশে ছোট ছোট 4টে উপগ্রহ বা চাঁদ ঘুরছে। এটি ছিল একটি বিশাল ধাক্কা। দাঁড়ান, বৃহস্পতির চাঁদ, এটা ধাক্কা কেন হবে? কারণ টলেমাইক মডেল অনুযায়ী মহাবিশ্বের সব কিছুকে পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরতে হবে, কিন্তু বৃহস্পতির চাঁদগুলো প্রমাণ করে দিল যে মহাবিশ্বের অন্য কোনো কেন্দ্রও থাকতে পারে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর সবচেয়ে বড় প্রমাণটি তিনি পেলেন শুক্র গ্রহের ক্ষেত্রে। তিনি দেখলেন আমাদের চাঁদের মতো শুক্র গ্রহেরও বিভিন্ন দশা বা ফেজ রয়েছে, কখনো অর্ধশুক্র, কখনো পূর্ণ শুক্র। হুম। টলেমাইক মডেলে এটি কোনোভাবেই সম্ভব নয়। শুক্র গ্রহ যদি শুধু পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরত, তবে আমরা কখনোই এর পূর্ণ রূপ দেখতে পেতাম না। শুক্র গ্রহের এই দশাগুলো কেবল তখনই সম্ভব যখন এটি সূর্যকে প্রদক্ষিণ করবে। এটা তো রীতিমতো মহাকাশবিদ্যার পুরো ভিত্তিটাই ধরে নাড়িয়ে দেওয়ার মতো ব্যাপার। গ্যালিলিও একবার একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মহাবিশ্ব যেন একটা বিশাল বই, যা কেবল গণিতের ভাষায় লেখা। ত্রিভুজ, বৃত্ত এবং অন্যান্য জ্যামিতিক আকার ছাড়া এর একটা শব্দ বোঝা মানুষের পক্ষে অসম্ভব। দারুণ একটা উপমা। তিনি আসলে আকাশের দিকে তাকিয়ে এই গণিতের বইটাই নতুন করে পড়ছিলেন। কিন্তু একটা বিষয় আমার কাছে পরিষ্কার নয়, তিনি তো শুধু আকাশের তারায় আটকে ছিলেন না। কোপার্নিকাসের মডেল প্রমাণের জন্য তাকে তো পৃথিবীর পদার্থবিদ্যা নিয়েও কাজ করতে হয়েছিল। এর কারণটা ঠিক কী ছিল? এর কারণটা খুবই গভীর। তৎকালীন রক্ষণশীল বিজ্ঞানীরা গ্যালিলিওকে একটি খুব যৌক্তিক প্রশ্ন করেছিলেন। তারা বলেছিলেন, ঠিক আছে, ধরে নিলাম পৃথিবীর সূর্যের চারদিকে ঘণ্টায় হাজার হাজার মাইল বেগে ঘুরছে। তাহলে আমরা সেই প্রচণ্ড গতিটা অনুভব করতে পারি না কেন? হ্যাঁ, এটা তো খুব লজিক্যাল একটা প্রশ্ন। তাই না? তারা আরও বলল, একটা পাখি যখন আকাশে ওড়ে তখন তো পৃথিবীর গতির কারণে পাখির পেছনে পড়ে যাওয়ার কথা। আমরা ওপর থেকে পাথর ফেললে সেটা তো সোজা নিচে পড়ার কথা নয়, পৃথিবীর গতির কারণে সেটা তো দূরে গিয়ে পড়ার কথা। অ্যারিস্টটলের ফিজিক্স তো এটাই বলে। একদম। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য গ্যালিলিওকে অ্যারিস্টটলের পদার্থবিদ্যাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করতে হয়েছিল। কারণ অ্যারিস্টটলের পদার্থবিদ্যা ছিল স্থির পৃথিবীর পদার্থবিদ্যা। গ্যালিলিওকে নতুন একটি পদার্থবিদ্যা তৈরি করতে হয়েছিল যা একটি চলন্ত পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে নিজের জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারকে রক্ষা করার জন্যই তাকে গতিবিদ্যা নিয়ে গবেষণা করতে হয়েছিল। ঠিক তাই। যেমন ধরুন, অ্যারিস্টটলের একটি বড় তত্ত্ব ছিল যে ভারী বস্তু হালকা বস্তুর চেয়ে দ্রুত নিচে পড়ে। গ্যালিলিও এই ধারণাকে ভেঙে গুড়িয়ে দেন। ওই যে পিসার হেলানোমিনারের পরীক্ষাটা? হ্যাঁ, সাইমন স্টেভিনের ডেলফট টাওয়ারের পরীক্ষা এবং গ্যালিলিওর পিসার হেলানোমিনারের সেই বিখ্যাত থট এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারি যে বাতাসের বাধা উপেক্ষা করলে ভারী ও হালকা বস্তু ঠিক একই গতিতে নিচে পড়ে। সত্যি অসাধারণ। তিনি বস্তুর জড়তা বা ইনার্শিয়া নিয়েও যুগান্তকারী কাজ করেন। তিনি দেখান যে পৃথিবীর সাথে সাথে পৃথিবীর বায়ুমণ্ডল এবং এর ভেতরের সবকিছু একই গতিতে ঘুরছে। তাই ওপর থেকে পাথর ফেললে তা সোজা নিচেই পড়বে, পেছনে ছিটকে যাবে না। আচ্ছা, মানে সবকিছু একসাথে চলছে। হ্যাঁ, তিনি পেন্ডুলামের দোলনকাল নিয়েও গবেষণা করেন। তিনি প্রমাণ করেন যে একটি পেন্ডুলামের দোলনের সময় তার ওজনের ওপর নির্ভর করে না, কেবল তার সুতোর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। এছাড়া শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি নিয়েও তিনি দারুণ কাজ করেন। তিনি তো তরল পদার্থের বলবিদ্যা বা ফ্লুইড মেকানিক্স নিয়ে অনেক কাজ করেছিলেন, তাই না? হ্যাঁ, এবং সেখানেও তিনি অ্যারিস্টটলকে ভুল প্রমাণ করেছিলেন। অ্যারিস্টটলীয় দর্শনে বলা হতো কোনো বস্তু জলে ভাসবে কি ভাসবে না তা নির্ভর করে বস্তুটির আকারের ওপর। মানে চড়া বস্তু ভাসবে আর গোল বস্তু ডুবে যাবে। অ্যারিস্টটলের ধারণা অন্তত তেমনই ছিল। গ্যালিলিও এটি ভুল প্রমাণ করতে আবলুস কাঠের সাহায্যে একটি দারুণ পরীক্ষা করেন। তিনি দেখান যে আবলুস কাঠের একটি গোল বল জলে ছেড়ে দিলে তা ডুবে যায়, কিন্তু একই কাঠের তৈরি একটি পাতলা চ্যাপ্টা টুকরো জলে ভাসে। বাহ! আজকের দিনে আমরা জানি এর কারণ হল জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। যদিও গ্যালিলিওর যুগে পৃষ্ঠটান শব্দটি আবিষ্কৃত হয়নি, কিন্তু তিনি তার পর্যবেক্ষণে ঠিকই ধরতে পেরেছিলেন যে ভাসমান কাঠের টুকরোর ওপর বাতাসের একটি পাতলা স্তর তৈরি হয় যা কাঠের টুকরোটিকে জলের ওপর ভাসিয়ে রাখতে সাহায্য করে। জলের কথা যখন উঠলই,
তিনি তো সে সময়ে জলের পাম্প নিয়েও একটি বড় সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। ঠিক ধরেছেন, সপ্তদশ শতাব্দীতে খনি থেকে জল নিষ্কাশন বা বড় ফোয়ারা তৈরির জন্য জলের পাম্পের খুব দরকার হতো। কিন্তু তৎকালীন প্রকৌশলীরা একটি অদ্ভুত সমস্যার সম্মুখীন হন। কী রকম সমস্যা? তারা দেখেন যে সাকশন পাম্প ব্যবহার করে কোনোভাবেই মাটির নিচ থেকে ৩৪ ফুটের বেশি উচ্চতায় জল টানা সম্ভব হচ্ছে না। ডিউক অফ টাস্কানি স্বয়ং গ্যালিলিওকে এই সমস্যার তদন্ত করতে বলেন। আচ্ছা। সে যুগে মনে করা হতো যে পাম্প কাজ করে কারণ প্রকৃতি শূন্যস্থান অপছন্দ করে, বা ইংরেজিতে যাকে বলে নেচার অ্যাবহর্স আ ভ্যাকিউম। গ্যালিলিও হিসেব করে দেখলেন প্রকৃতি শূন্যস্থান অপছন্দ করে ঠিকই, কিন্তু কেবল ৩৪ ফুট পর্যন্ত। মানে ৩৪ ফুট পর্যন্তই প্রকৃতির এই নিয়ম খাটে? হ্যাঁ, ৩৪ ফুটের পর জলের নিজস্ব ওজনের কারণেই জলের কলমটি ভেঙে পড়ে। যদিও তিনি বায়ুমণ্ডলীয় চাপের বিষয়টি তখন পুরোপুরি ধরতে পারেননি, কিন্তু তার এই পর্যবেক্ষণটি অ্যারিস্টটলের শূন্যস্থান থাকতে পারে না তত্ত্বের মূলে কুঠারাঘাত করেছিল। আর এটাই তো পরে ব্যারোমিটার আবিষ্কারের পথ দেখিয়েছিল, তাই না? একদম, তার ছাত্র টরিসেলিকে। আসল মজার বিষয়টা হলো এখানেই। আপনি একটু আগে বলছিলেন যে গ্যালিলিও তার জ্যোতির্বিজ্ঞানের মডেল প্রমাণের জন্য মুরিয়া হয়ে উঠেছিলেন। এত সব যুগান্তকারী আবিষ্কারের পরেও গ্যালিলিও নাকি একটি মারাত্মক ভুল তত্ত্বকে আঁকড়ে ধরেছিলেন। হ্যাঁ, আর এই ভুলটি গ্যালিলিওর ক্যারিয়ারের অন্যতম বড় ট্র্যাজেডি। গ্যালিলিও কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মডেলকে সন্দেহাতীতভাবে প্রমাণ করার জন্য একটি অকাট্য ভৌত প্রমাণ খুঁজছিলেন। তিনি ভেবেছিলেন সমুদ্রের জোয়ার ভাটাই হল সেই অকাট্য প্রমাণ। জোয়ার ভাটা? সেটা কিভাবে? গ্যালিলিওর যুক্তি ছিল পৃথিবী যেহেতু নিজের অক্ষের ওপর লাঠিমের মতো ঘুরছে, আবার একই সাথে সূর্যের চারদিকেও ঘুরছে, এই দ্বৈত গতির কারণে পৃথিবীর সমুদ্রের জল একটি চলন্ত পাত্রের জলের মতো ছিটকে ওঠে, আর এভাবেই জোয়ার ভাটার সৃষ্টি হয়। আচ্ছা, মানে জল ছিটকে পড়ে জোয়ার তৈরি হচ্ছে। তার সমসাময়িক আরেক মহান বিজ্ঞানী জোহানেস কেপলার তখন গ্যালিলিওকে চিঠি লিখে জানিয়েছিলেন যে জোয়ার ভাটা মূলত চাঁদের আকর্ষণের কারণেই হয়ে থাকে। কিন্তু গ্যালিলিও কেপলারের এই তত্ত্বকে জ্যোতিষশাস্ত্রীয় ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি চাঁদের প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। একটু দাঁড়ান, গ্যালিলিও তো আধুনিক বিজ্ঞানের জনক। তিনি নিশ্চয়ই নিরেট প্রমাণ ছাড়া এত বড় একটি দাবি নিয়ে চার্চের মতো ক্ষমতার বিরুদ্ধে যাননি। কিন্তু আপনি বলছেন সূর্যকেন্দ্রিক মডেল প্রমাণের জন্য তার সবচেয়ে প্রিয় এবং প্রধান যে যুক্তিটি ছিল, অর্থাৎ জোয়ার ভাটা, সেটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল ছিল। সম্পূর্ণ ভুল। তার এই তত্ত্বটি কেবল ভুলই ছিল না, গাণিতিকভাবেও এর কোনো ভিত্তি ছিল না। গ্যালিলিওর তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে দিনে কেবল একবার জোয়ার হওয়ার কথা। কিন্তু আমরা তো জানি দিনে দুবার জোয়ার হয়। একদম। সেই যুগের নাবিকরাও জানতেন যে পৃথিবীর বেশিরভাগ জায়গায় দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। গ্যালিলিও এই বাস্তব তথ্যটিকেও পাত্তা দেননি। তিনি নিজের তথ্য প্রমাণের জন্য এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি বাস্তব পর্যবেক্ষণকে অস্বীকার করতে শুরু করেন। এটা তো রীতিমতো ধাক্কা খাওয়ার মতো একটা তথ্য, কারণ সাধারণ গল্পগুলোতে আমরা সবসময় শুনে এসেছি গ্যালিলিওর কাছে সব সঠিক প্রমাণ ছিল, আর চার্চ কেবল অন্ধবিশ্বাসের কারণে তাকে মেনে নেয়নি। হ্যাঁ, গল্পটা তো তেমনই শোনানো হয়। কিন্তু যেহেতু গ্যালিলিওর প্রধান প্রমাণটি ভুল ছিল, তাহলে তো চার্চের দিক থেকে আসা বাধাকে কেবল অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেওয়া যায় না। তৎকালীন বিজ্ঞানীদের কাছে কি গ্যালিলিওর তথ্যকে ভুল প্রমাণ করার মতো শক্ত কোনো বৈজ্ঞানিক যুক্তি ছিল? অবশ্যই ছিল। তৎকালীন চার্চের মদতপুষ্ট বিজ্ঞানীরা মোটেও বোকা ছিলেন না। তাদের কাছে সে যুগের প্রেক্ষাপটে বেশ অকাট্য বৈজ্ঞানিক যুক্তি ছিল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যুক্তিটি ছিল স্টেলার প্যারাল্যাক্স, বা দূরবর্তী নক্ষত্রের অবস্থান পরিবর্তন। এই প্যারাল্যাক্স বিষয়টা আমাদের একটু সহজ করে বোঝাবেন। ব্যাপারটা কি অনেকটা চলন্ত ট্রেন থেকে বাইরের দিকে তাকানোর মতো? ট্রেনের কাছের গাছপালাগুলো খুব দ্রুত পেছনে সরে যায়, কিন্তু দূরের পাহাড়গুলোকে মনে হয় স্থির হয়ে আছে। একদম নিখুঁত একটি উপমা দিয়েছেন। ঠিক এই ব্যাপারটাই ঘটে মহাকাশে। পৃথিবী যদি সত্যিই সূর্যের চারদিকে বিশাল একটি কক্ষপথে ঘোরে, তাহলে বছরের একটি সময়ে পৃথিবী যেখানে থাকে ৬ মাস পর পৃথিবী ঠিক তার উল্টো দিকে চলে যাওয়ার কথা। হ্যাঁ, কক্ষপথের এপাশ আর ওপাশ।
তৎকালীন বিজ্ঞানী টাইকো ব্রাহে যুক্তি দিলেন, পৃথিবী যদি এত বিশাল দূরত্ব অতিক্রম করেই থাকে, তবে পৃথিবীর এই পরিবর্তনের কারণে রাতের আকাশের দূরবর্তী নক্ষত্রগুলোর অবস্থান সামান্য হলেও পরিবর্তন হওয়ার কথা। আমরা যদি 6 মাস পর আকাশের দিকে তাকাই, দূরের নক্ষত্রগুলোকে একটু ভিন্ন কোণে দেখার কথা। লজিক্যাল। কিন্তু সে যুগে কোনো বিজ্ঞানী নক্ষত্রের এই অবস্থান পরিবর্তন বা স্টেলার প্যারাল্যাক্স লক্ষ্য করেননি। তাহলে গ্যালিলিওর উত্তর কি ছিল এর জবাবে? গ্যালিলিও এবং কোপার্নিকাস বলেছিলেন যে নক্ষত্রগুলো পৃথিবী থেকে এতই বিশাল দূরে অবস্থিত যে এই সামান্য পরিবর্তন মানুষের চোখে ধরা পড়ে না। আজ আমরা জানি গ্যালিলিওই সঠিক ছিলেন। হ্যাঁ, দূরত্ব তো সত্যি অকল্পনীয়। কিন্তু সেই সপ্তদশ শতাব্দীতে যখন মানুষের মহাবিশ্ব সম্পর্কে ধারণা ছিল খুব ছোট, তখন এত বিশাল দূরত্বের কথা কল্পনা করাটাও বিজ্ঞানীদের কাছে একটি গাঁজাখুরি গল্পের মতো মনে হয়েছিল। তাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্যালিলিওর প্রমাণগুলো যথেষ্ট শক্তিশালী ছিল না। তার মানে চার্চের হাতে কেবল ধর্মগ্রন্থ নয়, তৎকালীন সময়ের সেরা বিজ্ঞানও ছিল। তবে ধর্মতাত্ত্বিক আপত্তিগুলো তো বেশ কড়া ছিল, তাই না? হ্যাঁ, বাইবেলের যশোয়া অংশের 10ম অধ্যায়ের 12 থেকে 13 নম্বর শ্লোকে একটি পরিষ্কার বর্ণনা আছে। সেখানে বলা হয়েছে যে যশোয়া যুদ্ধক্ষেত্রে দিনকে বড় করার জন্য ঈশ্বরকে প্রার্থনা করেছিলেন এবং তিনি সূর্যকে স্থির থাকতে বলেছিলেন, পৃথিবীকে নয়। আচ্ছা, সূর্যকে স্থির থাকতে বলেছিলেন। চার্চের মতে এটি অকাট্যভাবে প্রমাণ করে যে সূর্যই ঘোরে, পৃথিবী নয়। এছাড়া সেই সময় বিজ্ঞানগুলোর মধ্যেও একটি অদ্ভুত শ্রেণীবিন্যাস বা একটা হায়ারার্কি ছিল। সেই যুগে ধর্মতত্ত্ব বা থিওলজিকে বলা হতো বিজ্ঞানের রানী। আর জ্যোতির্বিজ্ঞানের অবস্থান? গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অবস্থান ছিল এর চেয়ে অনেক নিচে। জ্যোতির্বিজ্ঞানীদের কাজ ছিল কেবল গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করা, মহাবিশ্বের আসল সত্য উদ্ঘাটন করা নয়। মহাবিশ্বের আসল সত্য জানার অধিকার কেবল ধর্মতত্ত্বর ছিল। বিষয়টা অনেকটা আজকের কর্পোরেট জগতের মতো মনে হচ্ছে। ধরুন, একটি বড় কোম্পানির একজন জুনিয়র আইটি স্টাফ হঠাৎ করে এসে কোম্পানির সিইও বা পরিচালনা পর্ষদকে বলছে যে কোম্পানির মূল নীতি বা ব্যবসা করার পদ্ধতিটি সম্পূর্ণ ভুল। হ্যাঁ, অনেকটা তেমনই। গণিতের মতো নিচের সারির একটি শাখার গবেষক হয়ে ধর্মতত্ত্বের মতো উচ্চপদস্থ শাখাকে সরাসরি চ্যালেঞ্জ করাটা নিশ্চয়ই তৎকালীন চার্চের কাছে চরম ধৃষ্টতা হিসেবে দেখা হয়েছিল। খুবই চমৎকার একটি অ্যানালজি। ঠিক এই ইগোর লড়াইটাই হয়েছিল। তবে এই বৈজ্ঞানিক বিতর্কটি এতটা বিপজ্জনক রূপ ধারণ করার পেছনে তৎকালীন অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। আর এর কেন্দ্রে ছিল প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন, অর্থাৎ মার্টিন লুথারের সেই ধর্মীয় সংস্কার আন্দোলন। হ্যাঁ, মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের কারণে ক্যাথলিক চার্চ ইতিমধ্যেই ইউরোপের প্রায় অর্ধেক কর্তৃত্ব হারিয়েছিল। ক্যাথলিক চার্চ তখন আক্ষরিক অর্থে অস্তিত্ব সংকটে ভুগছিল। মানে তাদের ক্ষমতা রীতিমতো হুমকিতে ছিল। ঠিক, তারা মনে করেছিল সাধারণ মানুষ যদি বাইবেলের নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়া শুরু করে, তাহলে এই বিভাজন আরও বাড়বে এবং চার্চের ক্ষমতা পুরোপুরি বিলুপ্ত হবে। এই ভয় থেকে ক্যাথলিক চার্চ কাউন্সিল অফ ট্রেন্টে একটি কঠোর সিদ্ধান্ত নেয়। তারা আইন পাশ করে যে বাইবেলের কোনো নিজস্ব ব্যাখ্যা আর সহ্য করা হবে না। কেবল চার্চের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরাই বাইবেলের অর্থ নির্ধারণ করবেন। আর ঠিক এই স্পর্শকাতর সময়েই গ্যালিলিও এমন একটা কাজ করে বসলেন যা আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করেছিল। ঠিক তাই। ১৬১৩ সালে গ্যালিলিও তার এক ছাত্র এবং বন্ধু বেনেদেত্তো কাস্তেল্লিকে একটি চিঠি লেখেন। এই চিঠিটি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। চিঠিতে কি ছিল এমন? এই চিঠিতে গ্যালিলিও স্বয়ং বাইবেলের বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন। তিনি যুক্তি দেন যে বাইবেলের কথাগুলো সাধারণ মানুষের বোঝার জন্য রূপক অর্থে লেখা হয়েছে। এগুলোকে আক্ষরিক বিজ্ঞান হিসাবে ধরা উচিত নয়। আরে সর্বনাশ! একজন সাধারণ গণিতবিদ হয়ে বাইবেলের ব্যাখ্যা দেওয়াটা ছিল সরাসরি কাউন্সিল অফ ট্রেন্টের আদেশের চরম লঙ্ঘন। এর ফলেই ১৬১৬ সালে ইনকুইজিশন গ্যালিলিওকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে এবং সূর্যকেন্দ্রিক তত্ত্বকে সত্য হিসাবে প্রচার করতে নিষেধ করে। কিন্তু গ্যালিলিও তো দমে যাওয়ার পাত্র ছিলেন না। পুরো ঘটনার ক্লাইম্যাক্স তো তৈরি হয় তার সেই বিখ্যাত বই প্রকাশের পর। হ্যাঁ,
1632 সালে গ্যালিলিও প্রকাশ করেন তার মাস্টারপিস ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস। এই বইটিতে তিনি টলেমি এবং কোপার্নিকাসের মডেল নিয়ে তিনজনের একটি কাল্পনিক কথোপকথন তুলে ধরেন। বেশ বুদ্ধিমানের কাজ। মজার ব্যাপার হল, তৎকালীন পোপ আরবান অষ্টম ছিলেন গ্যালিলিওর দীর্ঘদিনের বন্ধু এবং বিজ্ঞানের একজন বড় সমঝদার। পোপ গ্যালিলিওকে বইটি লেখার অনুমতি দিয়েছিলেন, তবে শর্ত ছিল দুটো মতবাদকেই সমান গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু গ্যালিলিও কি নিরপেক্ষ ছিলেন? একদম না। গ্যালিলিও বইটিতে পরোক্ষভাবে কোপার্নিকাসেরই পক্ষ নেন, আর সবচেয়ে বড় ভুলটি তিনি করেন পোপের দেওয়া যুক্তিগুলোকে নিয়ে। পোপ যে যুক্তিগুলো দিয়েছিলেন সেই যুক্তিগুলোকে বইয়ের সিম্প্লিসিও নামের একটি চরিত্রের মুখে বসিয়ে দেন। ইটালীয় ভাষায় সিম্প্লিসিও শব্দটির অর্থ হল বোকা বা নির্বোধ। ও মাই গড! একটু ভাবুন অবস্থাটা। নিজের বন্ধু এবং খোদ পোপকেও একটি বইতে বোকা হিসেবে উপস্থাপন করা। এটা তো সেই যুগে দাঁড়িয়ে রীতিমতো আত্মহত্যার শামিল। ইতিহাসবিদরা দেখান যে পোপ তখন ইউরোপ জুড়ে চলা 30 ইয়ার্স ওয়ার বা 30 বছরের যুদ্ধের কারণে প্রচণ্ড রাজনৈতিক চাপে ছিলেন। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের এই ভয়ঙ্কর যুদ্ধে পোপের বিরুদ্ধে খোদ ক্যাথলিকদের ভেতর থেকেই অভিযোগ উঠেছিল যে তিনি প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। মানে পোপ নিজেই তখন কোণঠাসা। হ্যাঁ, পোপের রাজনৈতিক ভাবমূর্তি তখন প্রচণ্ড নড়বড়ে। নিজের কর্তৃত্ব প্রমাণের জন্য এবং চার্চের ভেতরের সমালোচকদের মুখ বন্ধ করার জন্য গ্যালিলিওর এই ঔদ্ধত্য দমন করা তার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। বন্ধ হলেও মূলত একটি বিরাট পিআর ক্রাইসিস বা ভাবমূর্তি সংকট থেকে বাঁচতে পোপ গ্যালিলিওকে ইনকুইজিশনের হাতে তুলে দিতে বাধ্য হন। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? তার মানে মহাকাশ নিয়ে এই বিখ্যাত সংঘাতটি আসলে যতটা না বিজ্ঞান আর ধর্মের যুদ্ধ ছিল, তার চেয়ে ঢের বেশি ছিল ইগো, ভাবমূর্তি রক্ষার সংকট এবং রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের লড়াই। একেবারে তাই। এটি কখনোই কেবল বিজ্ঞান আর ধর্মের সাদা-কালো যুদ্ধ ছিল না। এটি ছিল নতুন চিন্তার সাথে পুরনো প্রাতিষ্ঠানিক কাঠামোর সংঘর্ষ, যেখানে রাজনীতি, কর্তৃত্ব হারানোর ভয়, ত্রুটিপূর্ণ বিজ্ঞান এবং সর্বোপরি ব্যক্তিগত অহংকার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই গ্যালিলিওর বিচার কোনোভাবেই কেবল একজন নিঃস্বার্থ বিজ্ঞানীর ওপর ধর্মান্ধদের অত্যাচার ছিল না। এটি ছিল বহুমুখী এক জটিল সমীকরণ। একদম। প্রতিদিন আমরা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় তথ্যের বন্যায় ভাসি। যে কোনো ঘটনাকে খুব সহজেই হিরো বনাম ভিলেন হিসেবে দেখার প্রবণতা আমাদের মধ্যে খুব বেশি কাজ করে। গ্যালিলিওর এই ঐতিহাসিক ঘটনা আমাদের শেখায় যে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন ওভারলোডের এই যুগে যে কোনো খবরের পেছনের আসল প্রেক্ষাপট বোঝা কতটা জরুরি। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে আমরা বুঝতে পারব যে ইতিহাস কখনোই একপাক্ষিক হয় না। গ্যালিলিও নিঃসন্দেহে একজন অসাধারণ জিনিয়াস ছিলেন, তাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। কিন্তু সর্বোপরি তিনিও মানুষ ছিলেন, তারও ইগো ছিল, তিনিও ভুল প্রমাণকে আঁকড়ে ধরেছিলেন। আবার চর্চও কেবল অন্ধবিশ্বাসে চলেনি, তাদের কাছেও সেই সময়ের সেরা বিজ্ঞানীদের সমর্থন ছিল। একদম ঠিক। আজকের এই আয়োজনটি শেষ করার আগে আমি একটি দারুণ চিন্তার খোরাক বা ফাইনাল প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। গ্যালিলিও কেবল গ্রহ নক্ষত্র নিয়েই ভাবেননি। তিনি গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্স বা আপেক্ষিকতা তত্ত্বেরও একটি অসাধারণ ধারণা দিয়ে গিয়েছিলেন, যা পরবর্তীতে স্বয়ং আইনস্টাইনকেও প্রভাবিত করেছিল। হ্যাঁ, সেই বিখ্যাত জাহাজের পরীক্ষাটা। ঠিক তাই। গ্যালিলিও একটি চলন্ত জাহাজের ডেকের নিচের একটি থট এক্সপেরিমেন্ট বা কল্পিত পরীক্ষার কথা বলেছিলেন। ধরা যাক একটি বিশাল চলন্ত জাহাজের একেবারে নিচের দিকের একটি বদ্ধ ক্যাবিনের দৃশ্য। ক্যাবিনের ভেতরে ছাদ থেকে একটি পাত্রে ফোঁটা ফোঁটা জল ঠিক একইভাবে নিচের আরেকটি ছোট পাত্রে পড়ছে। ঘরের মধ্যে কিছু প্রজাপতি আপন মনে উড়ছে, একটি কাঁচের পাত্রে রাখা জলের ভেতর কিছু মাছ স্বাভাবিকভাবেই সাঁতার কাটছে। গ্যালিলিও বললেন, জাহাজটি যদি সুষম গতিতে একদম মসৃণভাবে এগুতে থাকে, তবে ওই বদ্ধ ক্যাবিনের ভেতরে বসে পৃথিবীর কোনো মানুষের পক্ষেই বোঝা সম্ভব নয় যে জাহাজটি স্থির আছে নাকি চলছে। মানে ভেতরের পরিবেশ দেখে কিছুই বোঝার উপায় নেই। হ্যাঁ,
বিন্দু বিন্দু জল ঠিক একইভাবে সোজা নিচের পাত্রে পড়বে, মাছগুলো জলের ভেতর সমান স্বাচ্ছন্দ্যে সবদিকে সাঁতার কাটবে, অর্থাৎ গতি যদি সুষম হয়, তবে বাইরে না তাকিয়ে কেবল ভেতরের পরিবেশ দেখে বোঝার কোনো উপায় নেই যে সবকিছু স্থির নাকি প্রচণ্ড বেগে চলমান। অসাধারণ একটা ধারণা। আমরা যেহেতু এই পৃথিবীর প্রচণ্ড ঘূর্ণন গতির কোনো কিছুই প্রতিদিন অনুভব করতে পারি না, তাই আমাদের মনে আজ এই প্রশ্ন জাগতেই পারে, আমাদের দৈনন্দিন জীবনের এমন আরও কত কমন সেন্স বা সাধারণ জ্ঞান রয়েছে যা হয়তো ভবিষ্যতের কোনো নতুন পর্যবেক্ষকের হাতে সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।